আধুনিক ভারতের ইতিহাসকে দুটি ভাগে ভাগ করা যায়, পার্ট এ ও পার্ট বি। পার্ট এ ও পার্ট বি, যেখানে আমরা পার্ট এতে দেখব 1498 থেকে 1850, 1850 ও পার্ট বিতে 1850 থেকে 1947 এই সময়কালকে আমরা পার্ট বিতে রাখব। এই 1850 থেকে 1947 এই সময়কালকেই ভারতের রাষ্ট্রীয় আন্দোলনের সময় বলা হয়। এই 1850 থেকে 1947 এই সময়কালকেই ভারতের রাষ্ট্রীয় আন্দোলন বলা হয়। ভারতের রাষ্ট্রীয় আন্দোলন যা সংগঠিত হয়, সেরকম কিছু আন্দোলন আছে যা সীমাবদ্ধতা শুধু ভারতের গ্রামীণ ক্ষেত্রগুলোতেই ছিল। সেই সমস্ত আন্দোলনগুলোকে আমরা গ্রামীণ আন্দোলন বলবো। অর্থাৎ যে সমস্ত আন্দোলনগুলো কোনো একটি গ্রামে শুরু হয় এবং সেই গ্রামেই সেই আন্দোলনগুলির সমাপ্তি ঘটে। অর্থাৎ গ্রামের যে পরিধি, তার থেকে সেই আন্দোলনটি বৃহত্তর এলাকায় পৌঁছে যেতে পারেনি। অর্থাৎ সেই আন্দোলনটি গ্রামে শুরু হবে এবং গ্রামেই সমাপ্তি ঘটবে। সেই আন্দোলনগুলো আমরা গ্রামীণ আন্দোলন বলে থাকবো। এবং যে আন্দোলনগুলো নির্দিষ্ট কোনো একটি জেলায় সংগঠিত হয়, নির্দিষ্ট কোনো একটি জেলায় সংগঠিত হয়েছিল সেই সমস্ত আন্দোলন। এবং কিছু আন্দোলন হয় যেগুলো নির্দিষ্ট একটি রাজ্যে সংগঠিত হয়। কিছু আন্দোলন নির্দিষ্ট একটি রাজ্যে সংগঠিত হয়েছিল, কিছু আন্দোলন নির্দিষ্ট একটি রাজ্যে সংগঠিত হয় এবং কিছু আন্দোলন যা সম্পূর্ণ রাষ্ট্রে সংগঠিত হয়। কিছু আন্দোলন যা সম্পূর্ণ রাষ্ট্রে সংগঠিত হয়, সম্পূর্ণ রাষ্ট্রের মধ্যে তার ব্যাপ্তি, যেখানে দেশের সমস্ত নেতৃবৃন্দ যোগদান করে এবং যার স্বার্থ গোটা রাষ্ট্রের মধ্যে, গোটা রাষ্ট্রে যার স্বার্থ ছড়িয়ে আছে, সেই সমস্ত আন্দোলনগুলো রাষ্ট্রীয় আন্দোলন বলা হয়। এবার এই আন্দোলনগুলো কিছু শ্রেণীভাগে ভাগ করা হয়েছে। যেরকম কিছু আন্দোলন হয় যেগুলো কৃষকদের উপর ইংরেজদের অত্যাচার, নির্বিচার, এইসব বিষয় নির্বিচার অত্যাচার, যার ফলে কৃষকরা একত্রিত হয়ে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করে। সেই সমস্ত আন্দোলনকে আমরা কৃষক আন্দোলন বলবো। সেই সমস্ত আন্দোলনকে আমরা বলবো কৃষক আন্দোলন। সেই সমস্ত আন্দোলনকে আমরা কৃষক আন্দোলন বলবো। এবং কিছু আন্দোলন আছে যেগুলো ভারতের জনজাতি সম্প্রদায়গুলো সংগঠিত হয়, জনজাতি আন্দোলন। সেই সমস্ত আন্দোলনগুলোকে আমরা জনজাতি আন্দোলন বলবো। সেই সমস্ত আন্দোলনকে আমরা জনজাতি আন্দোলন বলবো যে আন্দোলনগুলো ভারতের জনজাতি দ্বারা সম্পাদিত হয়েছিল এবং জনজাতিদের উপর ইংরেজ সরকারের নির্বিচার এর ফলে তারা ক্রুদ্ধ হয়ে যে আন্দোলন সংগঠিত করে তাদের জনজাতি আন্দোলন বলবো। যেরকম সাঁওতাল বিদ্রোহ, যেরকম মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ ইত্যাদি। এবং কিছু আন্দোলন হয় যেগুলো সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলনকে আমরা কোন আন্দোলনগুলো বলবো? যে আন্দোলনগুলো সমাজের জাতি ভেদাভেদ, অস্পৃশ্যতা ইত্যাদির কারণে যে আন্দোলনগুলো সংগঠিত হয়, সেই আন্দোলনগুলোকে আমরা সামাজিক আন্দোলন বলবো। সেই আন্দোলনগুলোকে আমরা বলবো সামাজিক আন্দোলন। যে আন্দোলনগুলো সমাজের
জাতি ভেদাভেদ, সমাজের উঁচু জাতি নিচু জাতি, এই সমস্ত ব্যাপার নিয়ে যে আন্দোলনগুলো সংগঠিত হয় সেই আন্দোলনগুলোকে আমরা সামাজিক আন্দোলন বলবো। এইভাবে ভারতের রাষ্ট্রীয় আন্দোলনের গুলোকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করা হয়েছে, যেখানে কিছু আন্দোলন যেগুলো গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল সেই আন্দোলনগুলোকে গ্রামীণ আন্দোলন বলে, এবং গ্রামের পরিধি থেকে বেরিয়ে যে আন্দোলনগুলো জেলার স্তরে ছড়িয়ে পড়ে সেই আন্দোলনগুলোকে জেলার আন্দোলনে রাখা হয়েছে। এবং কিছু আন্দোলন যা গোটা রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়ে, কিছু আন্দোলন এমন ছিল যা গোটা রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়েছে, সেই আন্দোলনগুলোকে রাজ্যের স্তরের আন্দোলন বলা হয়। এবং কিছু আন্দোলন যা গোটা রাষ্ট্রে ছড়িয়ে পড়ে, সেই সমস্ত যা গোটা রাষ্ট্রেই ছড়িয়ে পড়ে সেই সমস্ত আন্দোলনগুলোকে রাষ্ট্রের আন্দোলন বলা হয়। এবার কিছু আন্দোলন যেগুলো কৃষকদের দ্বারা সংগঠিত হয়েছিল, অর্থাৎ কৃষকদের উপর অত্যাচারের ফলে কৃষকরা সংগঠিত হয়ে যে আন্দোলন করেছিল সেই আন্দোলনগুলোকে আমরা কৃষক আন্দোলনের পর্যায়ে ফেলবো। এবং যে কিছু আন্দোলন হয় যেগুলো আদিবাসী সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় ইত্যাদি জনজাতির উপর অত্যাচারের ফলে তারা সংগঠিত হয়ে যে আন্দোলনগুলো করে সেই আন্দোলনগুলোকে আমরা জনজাতি আন্দোলন বলবো, যেরকম সাঁওতাল বিদ্রোহ। এরকম কিছু আন্দোলন এরকমও ছিল যেগুলো সামাজিক আন্দোলন, অর্থাৎ অস্পৃশ্যতা, ছোঁয়াছুঁয়ি ইত্যাদি, নিচু জাত উঁচু জাত ইত্যাদির উপর ভিত্তি করে যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল সেই আন্দোলনগুলোকে আমরা সামাজিক আন্দোলন বলবো। এইভাবে ভারতের রাষ্ট্রীয় আন্দোলনের গুলোকে আমরা সম্পূর্ণ ভারতের রাষ্ট্রীয় আন্দোলন, অর্থাৎ 1850 থেকে 1947 এর মধ্যে সংগঠিত হওয়া বিভিন্ন আন্দোলনগুলোকে আমরা শ্রেণীবিভাগ করব। এইভাবেই আমরা 1850 থেকে 1947 ঘটে যাওয়া বিভিন্ন আন্দোলন সম্পর্কে জানব পরবর্তী ভিডিওতে।